আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থর গঠনের ১ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন, পদার্থের গঠন নিয়ে। তো শুরুতেই পদার্থের গঠন নিয়ে আলোচনা করার জন্য পদার্থ কী, পদার্থ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা লিখলাম পদার্থ। পদার্থ হচ্ছে যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলা হয়। আচ্ছা, যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে পদার্থ। তো পদার্থকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে এবং নাম্বার 2 হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। তো 1 নম্বর হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে, অবস্থা 1 নম্বর হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে, 2 নম্বর হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। তো অবস্থার উপর ভিত্তি করে এবং গঠনের উপর ভিত্তি করে ওই দুই ভাগে পদার্থকে ভাগ করা যায়। এখন আমরা জানি যে অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। 1 নম্বর হচ্ছে কঠিন আর 2 নম্বর হচ্ছে তরল, 3 নম্বর হচ্ছে বায়বীয়। কঠিন, তরল এবং হচ্ছে বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয়। এবং গঠনের উপর ভিত্তি করে পদার্থকে ভাগ করা হচ্ছে 2 ভাগে। 1 নম্বর হচ্ছে মৌলিক এবং 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, তাহলে গঠনের উপর ভিত্তি করে পদার্থকে ভাগ করা হয়েছে 2 ভাগে। 1 নম্বর মৌলিক পদার্থ এবং 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। আমাদের আজকের মেন আলোচনা হচ্ছে যে গঠনের উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা পেলাম গঠনের উপর ভিত্তি করে পদার্থকে ভাগ করা হয়েছে 2 ভাগে। 1 নম্বর হচ্ছে মৌলিক পদার্থ এবং 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। তো এটা শুরুতে আমরা চলে আসি মৌলিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ মৌলিক পদার্থ মৌলিক পদার্থ যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা বিভাজন করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন আমরা যদি হাইড্রোজেনকে ভাঙি, যেমন হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাই? H+H, অর্থাৎ হাইড্রোজেনকে ভাঙার পর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছুই পাই নাই। এটা হাইড্রোজেনের একটি অণু এবং এগুলো হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু। অর্থাৎ হাইড্রোজেনকে আমরা ভাঙার পর আমরা হাইড্রোজেনই পাইলাম, অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত আমরা আর অন্য কোনো পদার্থ আমরা এখানে পাই নাই। তাই হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ। আর যেহেতু মৌলিক পদার্থের সংজ্ঞায় বলাই আছে যে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আবার যদি আমরা অক্সিজেনকে ভাঙি তাহলে কি পাই দেখি একটু। অক্সিজেন প্লাস অক্সিজেন, ঠিক একইভাবে আমরা যখন অক্সিজেনকে ভাঙলাম তখন অক্সিজেন ব্যতীত আর অন্য কোনো কিছু আমরা পাইলাম না। এটা হচ্ছে অক্সিজেনের একটি অণু এবং এরা হচ্ছে অক্সিজেনের দুইটা পরমাণু। অর্থাৎ অক্সিজেনকে যখন আমরা ভাঙলাম অক্সিজেন ব্যতীত অন্য কোনো কিছু পাই নাই। তার মানে অক্সিজেন হচ্ছে একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেন হচ্ছে একটি মৌলিক পদার্থ। আচ্ছা, এখন আমরা দেখব যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাটা কি। আচ্ছা, এগুলো হচ্ছে পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর দ্বারাই হাইড্রোজেন অণুটা গঠিত হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা সেটা হচ্ছে পরমাণু। তো এটাও একটা পরমাণু, এটাও একটা পরমাণু। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা সেটা হচ্ছে পরমাণু। আচ্ছা, এবার আমরা দেখব যৌগিক পদার্থ। এবার দেখব আমরা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন আমরা যদি পানিকে ভাঙি H2O, H2 একটা যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? কারণ ওইটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙবি তাহলে আমরা কী পাই? H2 প্লাস হচ্ছে O2। আচ্ছা, তাহলে পানিকে আমরা বিশ্লেষণ করলাম, পানিকে বিশ্লেষণ করার পর আমরা কী পেলাম? হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ দুই ধরনের পদার্থ আমরা পেয়েছি। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন।
যেহেতু পানিকে ভাঙার পর আমরা একের অধিক মৌলিক পদার্থ পেয়েছি, তার মানে হাইড্রোজেন পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। কারণ যৌগিক পদার্থের সংজ্ঞায় বলা আছে যে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন হাইড্রোজেন এখানে একটি মৌলিক পদার্থ এবং অক্সিজেনও একটি মৌলিক পদার্থ। তাহলে এখানে মৌলিক পদার্থ আমরা পাইলাম কয়টা? দুইটা মৌলিক পদার্থ পাইলাম। অর্থাৎ একটা পানিকে একটা যৌগিক পদার্থ থেকে ভাঙলাম, ভাঙার পর আমরা মৌলিক পদার্থ পাইলাম দুইটা, অর্থাৎ একের অধিক। আর যেহেতু একের অধিক মৌলিক পদার্থ আমরা পেয়েছি, তার মানে পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। আবার এই যৌগিক পদার্থটা, এই হাইড্রোজেন এটা একটা অণু এবং এই অক্সিজেন এটাও হচ্ছে অণু। তার মানে আমরা বলতে পারি যে যৌগিক পদার্থটা গঠিত হয় অণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার দ্বারা। অর্থাৎ যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যে কণিকা সেটা হচ্ছে অণু। কারণ হাইড্রোজেন একটা অণু, অক্সিজেন হচ্ছে একটা অণু। তাহলে আমরা বলতে পারি যে যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা সেটা হচ্ছে অণু। আর মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাটা ছিল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু। তাহলে আমরা অণু কি পাইলাম? অণু এবং পরমাণু দুইটাই পাইলাম, এবং মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুইটাই পাইলাম। এখন আমরা একটা জিনিস দেখব, পদার্থের ভাঙনটা কীভাবে হয় এবং পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যন্ত কি পাওয়া যায় এটা আমরা একটু দেখব। তাই শুরুতে আমরা একটা যৌগিক পদার্থ নিয়ে আসি। যেমন আমি যদি পানির কথাই বলি, যেমন H2, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? H2 প্লাস O2। তাহলে পানিটা হচ্ছে যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থকে ভাঙার পর আমরা কি পেয়েছি? দুইটা মৌলিক পদার্থ পেয়েছি, একটা হলো হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এরা একদিকে যেমন মৌলিক পদার্থ, অপরদিকে হচ্ছে অণু। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙার পর আমরা পেয়েছি অণু। এরা একদিকে অণু, অন্যদিকে মৌলিক পদার্থ। আবার এই অণুকে যদি আমরা ভাঙি, যেমন H2, তাহলে আমরা কি পাই? H প্লাস H, এটা হচ্ছে পরমাণু। তাহলে একটা যৌগিক পদার্থকে আমরা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার পর আমরা পাইলাম একটা অণু পেয়েছি। আর এই অণুটাকে যখন আমরা বিশ্লেষণ করলাম, অণুকে বিশ্লেষণ করার পর আমরা পরমাণু পেয়েছি। অর্থাৎ পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, তো ভাঙতে সর্বশেষ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরমাণু। তো এই পরমাণুকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ পদার্থের সবচেয়ে যে ক্ষুদ্রতম কণিকা সেটা হচ্ছে পরমাণু। পরমাণুকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। তো এই বিষয়ে বিজ্ঞানী ডেমোক্রিটাস এই পর্যন্ত যখন ভাঙার পর বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না, পরমাণু হচ্ছে অবিভাজ্য, পরমাণু হচ্ছে অবিশ্লেষণকারী। এই জন্য বিজ্ঞানী ডেমোক্রিটাস পরমাণুর একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে কি? অ্যাটম। তিনি পরমাণুর নাম দিয়েছিলেন অ্যাটম। অ্যাটম কথার অর্থ হচ্ছে অবিভাজ্য, অবিশ্লেষণকারী, যাকে ভাঙা যায় না, যাকে বিশ্লেষণ করা যায় না, যাকে বিভাজন করা যায় না। তো এই অ্যাটম নামটা রেখেছেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। আচ্ছা, কিন্তু বিজ্ঞানী ডেমোক্রিটাসের যুগে আরও দুজন বিজ্ঞানী ছিলেন। একজনের নাম ছিল অ্যারিস্টটল এবং আরেকজনের নাম ছিল প্লেটো। তো এই অ্যারিস্টটল এবং প্লেটো, তারা বিজ্ঞানী ডেমোক্রিটাস যে পরমাণু সম্পর্কে মতটা দিয়েছেন, সেই অ্যারিস্টটল এবং প্লেটো বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতামতের সাথে একমত হতে পারলেন না। তারা বললেন না, পরমাণুকেও ভাঙা যায়, কিন্তু পরমাণুকে ভাঙার পর কি কি পাওয়া যায়, পরমাণুর ভিতরে কি কি কণিকা আছে, এই বিষয়ে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো কোনো সুনির্ধারিত তত্ত্ব তারা উপস্থাপন করতে পারে নাই। এজন্য অ্যারিস্টটল এবং প্লেটোর যে মতামত, সেই মতামতটাকে তখন গ্রহণযোগ্য হয় নাই বা কেউ তাদের মতের গ্রহণযোগ্যতা দেয় নাই। তার মানে সর্বশেষ আমরা এই কথাই উপনীত হলাম যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, পরমাণু অবিশ্লেষণকারী, অর্থাৎ পরমাণুর নাম হচ্ছে অ্যাটম। এরপরে আরও একজন বিজ্ঞানী জন ডাল্টন, তিনি হচ্ছে 1803 সালে, বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে তিনিও পরমাণুকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পর তিনিও একটা তত্ত্ব দিলেন, যে তত্ত্বটা হচ্ছে যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, পরমাণু অবিশ্লেষণকারী, অর্থাৎ তিনিও পরমাণুর নাম রেখে দিলেন অ্যাটম। তার মানে এই পর্যন্ত 1803 সাল পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু হচ্ছে অ্যাটম, অর্থাৎ পরমাণু হচ্ছে অবিশ্লেষণকারী, পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুর পরে আর কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু বিজ্ঞানের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়।
বিজ্ঞান সবসময় কি বিজ্ঞানের গতিতে চলতে থাকে। তো 1803 সালের পরে 1911 সাল আরও একজন বিজ্ঞানী রাদারফোর্ড, তিনিও পরমাণুকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন এবং তিনি পরমাণুকে গবেষণা করার জন্য তিনি একটা পরীক্ষা দিলেন যে পরমাণুকে ভাঙা যায় কিনা, পরমাণুর ভিতরে কোনো কণিকা আছে কিনা, এইসব বিষয়ে জানার জন্য তিনি একটা পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষাটার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। পরীক্ষাটার নাম ছিল আলফা কণিকা বিচ্ছুরণ পরীক্ষা। তো আজকে আমরা আলফা কণিকা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখব এবং এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড কী প্রমাণ করেছেন সেই বিষয়ে আমরা একটু দেখব। তো আমরা দেখি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কী ছিল, আর আলফা কণিকাটা কি আমরা একটু দেখি। পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণিকা হচ্ছে আলফা কণিকা। আলফা কণিকার সংকেত হচ্ছে 4 হিলিয়াম 2+, অর্থাৎ আলফা কণিকার সংকেত হচ্ছে 4 হিলিয়াম 2+, অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এটা হচ্ছে আলফা কণিকা। তো আলফা কণিকা থেকে দেখলাম আমরা আলফা কণিকা হচ্ছে একটি পজিটিভ চার্জ বিশিষ্ট কণিকা। আচ্ছা, এখন আমরা পরীক্ষাটা করি। পরীক্ষার নাম আলফা কণিকা পরীক্ষা। আমরা ধর একটা স্বর্ণের পাত নেব। এই পরীক্ষাটা করার জন্য আমরা একটা স্বর্ণের পাত নিলাম। এটা আমরা নিলাম একটা স্বর্ণের পাত এবং এই স্বর্ণের পাতের চারদিকে আমরা একটা আবরণ দিয়ে দিলাম বা একটা লেয়ার দিয়ে দিলাম। সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের আবরণ, H2S। হাইড্রোজেন সালফাইডের একটা আবরণ বা লেয়ার আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এটার ভিতর দিয়ে কতগুলা আলফা কণিকাকে আমরা নিক্ষেপ করলাম। আলফা কণিকা, আলফা কণিকা, আলফা কণিকা। তো আলফা কণিকাকে নিক্ষেপ করার পর আমরা দেখলাম বেশিরভাগ আলফা কণিকাই এই পরমাণুকে এই স্বর্ণের পাতকে ভেদ করে চলে যাচ্ছে। বেশিরভাগ কণিকাই ওই স্বর্ণের পাতকে ভেদ করে চলে যাচ্ছে। এতে কি বিজ্ঞানীরা তারপর তবে কিছু সংখ্যক কণিকা আবার ওইদিকে যে পিছনের দিকে ব্যাক করেছে, কিছু সংখ্যক কণিকা পিছনের দিকে ব্যাক করেছে, তবে সেটা খুবই কম। অর্থাৎ যদি আমরা 20,000 কণিকা ওই স্বর্ণের পাত দিয়ে নিক্ষেপ করি তাহলে 20,000 কণিকার মধ্যে একটা কণিকা পিছনের দিকে ব্যাক করে আর 19,999টা কণিকায় স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায়। তো এতে কি তিনি তিনটা বিষয়ে সিদ্ধান্ত নিলেন। তিনটা বিষয়ে তিনি এ থেকে উপনীত হলেন। নাম্বার 1 হচ্ছে, 1 নম্বর হচ্ছে যেহেতু ওই আলফা কণিকা এই 20,000 আলফা কণিকার মধ্যে 19,999টা আলফা কণিকা পরমাণুকে ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। তিনি 1 নম্বর সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা। কেন ফাঁকা? কারণ হচ্ছে পরমাণুর ভিতরে যদি আমরা আলফা কণিকাগুলো নিক্ষেপ করি তাহলে 20,000 আলফা কণিকার মধ্যে শুধু একটা আলফা কণিকা পিছনের দিকে ব্যাক করে বাকি 19,999টা আলফা কণিকায় স্বর্ণের পাতকে বা পরমাণুকে ভেদ করে চলে যায়। যেহেতু 19,999টা কণিকায় স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। এটা হলো তার 1 নম্বর সিদ্ধান্ত। এবং 2 নম্বর যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটা হচ্ছে যে পরমাণুর ভিতরে যে কণিকাটা আছে সেটা অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। এখন কথা হলো কেন সেটা পজিটিভ চার্জ বিশিষ্ট হবে? হ্যাঁ, এটার পেছনে যুক্তি আছে। সেই যুক্তি হলো আমরা জানি যে একটা প্লাস আয়ন আর একটা প্লাস আয়নকে কী করে? বিকর্ষণ করে। প্লাস আর মাইনাস আকর্ষণ হয় আর প্লাস প্লাস আয়নের মধ্যে কী হয়? বিকর্ষণ হয়। আচ্ছা, যেহেতু আমরা আবার জানি এই যে আলফা কণিকাগুলো এগুলো হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, প্রত্যেকটা আলফা কণিকা পজিটিভ চার্জ বিশিষ্ট। আবার যেহেতু এরা পজিটিভ চার্জ বিশিষ্ট, যেহেতু একটা কণিকা পিছনের দিকে ব্যাক করেছে তাহলে পরমাণুর ভিতরে যেই বস্তুটা আছে সেই বস্তুটা চার্জ হবে পজিটিভ চার্জ বিশিষ্ট। কেন পজিটিভ চার্জ বিশিষ্ট হবে? কারণ আলফা কণিকা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট তাহলে ভিতরে অবশ্যই যে চার্জটা থাকবে বা যে কণিকাটা থাকবে বা যে পদার্থটা থাকবে তাকে অবশ্যই পজিটিভ হতে হবে, কারণ তার সাথে বিকর্ষণের কারণেই ওই কণিকাটা পিছনের দিকে ফিরে এসেছে। এই জন্য এখানে বিকর্ষণ ঘটেছে। যেহেতু বিকর্ষণ ঘটেছে সেহেতু এই ভিতরের যে কণিকাটা আছে সেটা অবশ্যই কী হবে? প্লাস হবে, কারণ যেহেতু আলফা কণিকাটা প্লাস চার্জ বিশিষ্ট।
আর এই প্লাস এবং প্লাসের মধ্যে বিকর্ষণ হয়েছে, বিকর্ষণের বিধায় এই আলফা কণিকাটা পিছনের দিকে ফিরে এসেছে। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড এ থেকে দুইটা সিদ্ধান্ত নিলেন। একটা সিদ্ধান্ত হলো পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা আছে, সেই জায়গা হচ্ছে ফাঁকা। এবং 2 নম্বর কথা হলো পরমাণুর ভিতরে একটা কিছু আছে। কেন আছে একটা কিছু? কারণ যেহেতু একটা কণিকা পিছনের দিকে ব্যাক করেছে, তার মানে পরমাণুর ভিতরে একটা কিছু আছে। আর 3 নম্বর কথা হলো যে পরমাণুর ভিতরে যেই বস্তুটা আছে বা যেই পদার্থটা আছে, সেই পদার্থটা হবে অবশ্যই ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট। কেন পজিটিভ চার্জ বিশিষ্ট? কারণ আলফা কণিকা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট, তার মানে আবার আলফা কণিকা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট, তার মানে পরমাণুর ভিতরে এমন কোনো পদার্থ থাকবে যার সাথে বিকর্ষণ হয়ে আলফা কণিকাটা পিছনের দিকে ফিরে আসবে। তার মানে যেহেতু বিকর্ষণ এখানে হতে হবে, তার মানে ভিতরে যে কণিকাটা আছে বা পদার্থটা আছে সেটা অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট, সেটা পজিটিভ চার্জ বিশিষ্টই। আর এই পজিটিভ চার্জ বিশিষ্ট কণিকার নাম হলো নিউক্লিয়াস। তো রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করে ফেললেন যে পরমাণুকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, বিভাজন করা যায় এবং পরমাণুকে ভাঙলে পরমাণুর ভিতরে পাওয়া যায় নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে পাওয়া যায় নিউক্লিয়াস। এটা যদি আমরা পরমাণু ধরে নিই তবে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই ভিতরটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে আবার দুইটা পদ থাকে, একটা হলো প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে, এই প্রোটনটা মূলত বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেছেন। কিন্তু পরবর্তীতে ওই নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন আছে, সেই নিউট্রনটা বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেছেন। চ্যাডউইক আবিষ্কার করেছেন এবং এর পরবর্তীতে পরমাণুর যে কক্ষপথ, সেই কক্ষপথে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। জে থমসন। তাহলে আমরা সর্বশেষ যে সিদ্ধান্তটা আমরা পেয়েছি যে পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে ভাঙার পর পরমাণুর ভিতরে 3 ধরনের কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তার মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে প্লাস চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। আচ্ছা, আবার একটা নিউক্লিয়াসের ভিতরে যেহেতু প্রোটন আছে এবং কি আছে, নিউট্রন আছে। আবার প্রোটনের চার্জ যেহেতু প্লাস যোগ নিউট্রনের চার্জ যেহেতু 0 হয়, তাই প্লাস যোগ 0 ইকুয়াল টু প্লাস। তার মানে নিউক্লিয়াসের চার্জটাও হবে প্লাস। আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে ইলেকট্রনের চার্জটা হবে মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, নিউট্রনের চার্জ 0 এবং নিউক্লিয়াসের চার্জটা হবে প্লাস। তো পরমাণুকে ভাঙা যায়, পরমাণুর ভিতরে 3 ধরনের কণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ফাইনালি আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পরমাণু বিভাজ্য, পরমাণুকে বিশ্লেষণ করা যায়, বিভাজন করা যায়। এবং পরমাণুকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা 3 ধরনের কণিকা পাই। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে প্রোটন, 3 নম্বর হচ্ছে নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস এবং নিউট্রনের চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল বা 0। ধন্যবাদ সবাইকে।